ওয়েলকাম টু সোম ক্লাসেস। তো আমি তোমাদের বায়োলজি মেন্টর। আজকে আমরা দেখব লাস্টে যেটুকুনি বাকি ছিল, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন আর লাইকেন। তো এর আগে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা যে পড়েছি 5 কিংডম ক্লাসিফিকেশন, কে দিয়েছিলেন মনে করো, বলো? ইয়েস, হোয়াইটটেকার। তো সেখানে কি কি ছিল তাড়াতাড়ি বলো, একদম মনেরা থেকে। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, একদম ঠিক। তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ করে নিয়েছো এতক্ষণে। তো এরপর আমরা দেখব ওইগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জীব, বলবো না কারণ এগুলোকে ফুললি লিভিং বলা যায় না, স্পেশালি এই তিনটেকে। কারণ এই তিনটের ক্ষেত্রে কি হয়, এরা যখন প্যারাসাইট হিসাবে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে লিভিংয়ের মতো ক্যারেক্টার শো করছে, কিন্তু যখন বাইরে থাকছে অর্থাৎ কারোর শরীরের ভেতর ঢুকে নেই, সেলের ভেতর ঢুকে নেই, যখন বাইরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এরা নির্জীবের মতো আচরণ করে। তো সেই জন্য এই তিনটেকে আমরা জীব বলতে পারি না। দেখা যাক কি বলেছে। তো এই ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন, এগুলো কি তোমরা কোথাও পড়েছো যে ওই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে? অবভিয়াসলি না। তো এগুলো কার মধ্যে? প্রথমে ওটাই বলেছে যে ইন 5 কিংডম ক্লাসিফিকেশন হোয়াইটটেকার যে দিয়েছিলেন, দেয়ার ইজ নো মেনশন অফ লাইকেনের কথাও এখানে বলেছে, অ্যান্ড সাম অ্যাসেলুলার অর্গানাইজেশন। অ্যাসেলুলার মানে কি? আমরা সেল বলতে কি বুঝি? যে সেল মেমব্রেন থাকবে, সেল মেমব্রেনের মধ্যে হয় নিউক্লিয়াস থাকবে, যদি ইউক্যারিওট হয় একটা নিউক্লিয়াস থাকবে, আদার সেল অর্গানেলি থাকবে, এরকম ব্যাপার। অথবা যদি প্রোক্যারিওট হয়, সেল মেমব্রেন থাকবে, তার মধ্যে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম যা হয় ওগুলো থাকবে, ডিএনএ, আরএনএ থাকবে, এই ধরনের একটা স্ট্রাকচার আর কি। কিন্তু আসেলুলার অর্গানাইজেশন মানে হচ্ছে যার এরকম কোনো স্ট্রাকচারই থাকবে না। তো সেগুলোর মধ্যেই কিন্তু পড়ছে এই তিনটে। লাইকেনের ব্যাপারে তোমরা আগে হালকা পড়েছো, কিংডম ফাঙ্গির ওখানে পড়িয়েছিলাম, মনে পড়ছে তো? ফাঙ্গি। তো লাইকেনের ব্যাপারটা আলাদা আর এই তিনজনের ব্যাপারটা আলাদা। এখানে দেখা যাক কি কি বলেছে। তো ওইটাই বলেছে, মানে দেখো লাইকেন ফাঙ্গির মধ্যে পড়েছো ঠিকই, কিন্তু ফাঙ্গি যখন একা থাকছে তখন কিংডম ফাঙ্গির আন্ডারে পড়ছে, কিন্তু যখন ফাঙ্গি অন্যজনের সাথে সিম্বায়োসিস করে লাইকেন গঠন করছে সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে আমরা শুধু ফাঙ্গি কিংডমের মধ্যে ফেলতে পারি না। তো কার মধ্যে ফেলবো? এগুলোকে পুরো আলাদা রেখেছে। তো ওইটা এখানে বললাম তাহলে। আর এই হোয়াইটটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এরা কিন্তু তার মধ্যে পড়ে না। তো কে কে পড়ছে না? ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন। দিস আর ব্রিফলি ইন্ট্রোডিউস এয়ার। এরপর নিচে পড়বো। All of us who have suffered the ill effects of common cold, যেটা শীতকালে আমাদের সবারই হয়, সর্দি কাশি যেগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই সময় যখন সর্দি কাশি হয় তখন আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া কি ঠিক না? এবার হ্যাঁ, যদি সেই সর্দি কাশি বা সর্দি কাশি ছাড়া অন্যান্য যেগুলো রোগ হচ্ছে যদি ব্যাকটেরিয়ার দ্বারা হয়, তবে সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু জেনারেলি আমাদের শরীরের ওপর কাজ করতে পারে। কিন্তু সেটা যদি ভাইরাসের জন্য হয়, ভাইরাস কিন্তু সব অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে মারতে পারবে না। তো অবভিয়াসলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত নয়। আর এর আরও অন্যান্য কারণ আছে, কারণ রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, ওগুলো তোমাদের লেভেলে নয়, ওগুলো পরে পড়বে যখন এমবিবিএস মানে নিট ক্র্যাক করে এমবিবিএস পড়বে সেই সময়। তো যখন কমন কোল্ড হচ্ছে, যেমন হচ্ছে ফ্লু, যেটা স্পেশালি ফ্লু, তো এটা কার জন্য হয়? এটা মেনলি হয় কিন্তু ভাইরাসের জন্য। ইভেন ইফ উই ডু নট, এখানে বলেছে অ্যাসোসিয়েট ইট উইথ আওয়ার কন্ডিশন, ভাইরাসেস ডিড নট ফাইন্ড এ প্লেস ইন ক্লাসিফিকেশন। কেন? সিন্স দে আর নট কনসিডার ট্রুলি লিভিং। যেটা আমি বলছিলাম, এদেরকে কিন্তু আমরা বলতে পারি না ট্রুলি লিভিং, মানে অর্থাৎ সজীব বলতে পারি না। কেন? নিশ্চয়ই মনে আছে যেটা বললাম, এদের নির্দিষ্ট সেলুলার স্ট্রাকচার নেই। নট ট্রুলি লিভিং। ইফ উই আন্ডারস্ট্যান্ডিং দ্য লিভিং অ্যাজ দোজ অর্গানিজম দ্যাট হ্যাভ এ সেল স্ট্রাকচার, তো যেটা আমি বারবার বলছি, এদের কিন্তু ফুল সেল স্ট্রাকচার নেই। দ্য ভাইরাসেস আর নন সেলুলার অর্গানিজম দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং অ্যান ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার। তার মানে এদের একটা ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে। ক্রিস্টালাইন স্ট্রাকচার তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। ক্রিস্টালাইন স্ট্রাকচার বলতে কি বোঝায়? আউটসাইড দ্য লিভিং সেল। তো যখন লিভিং সেলের বাইরে আছে, আমি একদম স্টার্টিংয়ে যেটা শুরু করলাম, যে যখন এরা কাউকে এফেক্ট করছে, সেলের মধ্যে ঢুকছে, সেই সময় এদের কিছু কিছু বৈশিষ্ট্য দেখবো যে এরা লিভিং এর মতো ক্যারেক্টার শো করছে। কিন্তু যখন এই যে আউটসাইড দ্য লিভিং সেলে রয়েছে,
সেই সময় কি করছে, সেই সময় এরা জাস্ট ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচারের মতো বিহেভ করছে, যেটা অবশ্যই লিভিং এর বৈশিষ্ট্য নয়। আমি, তুমি, গরু, ছাগল বা এমনকি ব্যাকটেরিয়াও কখনো ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচারের মতো ক্যারেক্টার শো করি, কখনো না। তার কিন্তু ভাইরাস যখন আউটসাইড অফ লিভিং সেলে রয়েছে সেই সময় কিন্তু করে। এই যে এই তোমরা দেখতে পাচ্ছ দুটো ভাইরাসের ছবি। তো এই যে ভাইরাস, এই ভাইরাসের নাম কি, ব্যাকটেরিওফেজ। অনেকেই কনফিউজ হয়ে যায় যে ব্যাকটেরিওফেজ কি ভাইরাস না ব্যাকটেরিয়া। অবশ্যই এটা ভাইরাস। কেন, নামের মধ্যে ব্যাকটেরিওফেজ রয়েছে কিন্তু এরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেই জন্য এটার নাম হচ্ছে ব্যাকটেরিওফেজ। আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, যে হচ্ছে টোব্যাকো মোজাইক ডিজিজ করে। এরপর দেখি আমরা ভাইরাসের ব্যাপারে। এখানে এই জায়গাটাতে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, কে প্রথম ভাইরাস আবিষ্কার করেছিল, কে ভাইরাসের কিছু ক্যারেক্টার জেনেছিল, কে ভাইরাসকে আলাদা করে দেখেছিল, এইসব ব্যাপার এই জায়গাটাতে। তো এখানে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, প্রত্যেকটা লাইন থেকে। যেমন ধরো এখানে কি বলছে, ভাইরাস মিনস ভেনম, প্রথম এমসিকিউ হয়ে গেল ভাইরাসের মানে কি, অর পয়জনাস ফ্লুইড। তারপরে কি বলেছে, এই যে ইভানস্কি যিনি আছেন তিনি প্রথম রেকগনাইজ সার্টেন মাইক্রোবস অ্যাজ কজাল অর্গানিজম অফ দ্য মোজাইক ডিজিজ। যেটা মোজাইক ডিজিজ বললাম না, টোব্যাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, তো মোজাইক ডিজিজ করছে টোব্যাকো প্ল্যান্টে। তো সবার প্রথমে ইভানস্কি দেখেছিলেন, হ্যাঁ, যে কজ করছে টোব্যাকোতে এই ডিজিজটা। These were found to be smaller than bacteria. এরা কিন্তু ব্যাকটেরিয়ার থেকেও ছোট। এবার তোমরা মনে করো ব্যাকটেরিয়া ফিল্টার পেপারে কোন ব্যাকটেরিয়া যেতে পারে, ভাইরাস তো অবশ্যই যাবে, কারণ ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট হয়। এনসিইআরটিতেই পড়েছো, ব্যাকটেরিয়ার মধ্যে মনে করো কি কি ভাগ ছিল, যেটা অর্থাৎ ব্যাকটেরিয়া বলতে মোনেরা কিংডমের কথা বলছি। মোনেরা কিংডমে কি কি ভাগ ছিল মনে করো, পড়িয়েছিলাম, মনে পড়ছে? আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, আর আরেকটা মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার কি কি বৈশিষ্ট্য ছিল, মাইকোপ্লাজমা জাস্ট 3-4টা লাইন এনসিইআরটিতে রাখা ছিল। এরকম ভাবেই কিন্তু পড়তে হবে যে চোখ বন্ধ করবে আর এনসিইআরটির লাইন মাথায় আসবে। মাইকোপ্লাজমা, হ্যাঁ, মাইকোপ্লাজমায় কি কি পড়েছিলাম, এরা হচ্ছে সব থেকে ছোট্ট হয়, এদের মোনেরার সেল ওয়াল থাকে, কিন্তু মাইকোপ্লাজমার কি হচ্ছে সেল ওয়াল থাকে না। আচ্ছা, এই দুটো হলো। আর কি মনে পড়ছে মনে করো, হ্যাঁ, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, একদম ঠিক। আর এরা কিন্তু ছোট হয় আর এরা প্যাথোজেনিকও হয়, মাইকোপ্লাজমার কথা বলছি। তো এইখানে এটা যেটা বলছে স্মলার দ্যান ব্যাকটেরিয়া, এর ক্ষেত্রে এটা কি বলেছে যে ভাইরাস অবশ্যই ব্যাকটেরিয়ার থেকে ছোট হয়। এবার মাইক্রোপ্লাজমার থেকে ছোট হয় কিনা সেটা এখানে বলা নেই, তো তোমাদের লাগবে না, প্রশ্ন আসবে না। তারপরে কি বলেছে, বিকজ দে পাস থ্রু দ্য, যে ব্যাকটেরিয়া ফুল ফিল্টার মেমব্রেন যে রয়েছে, ব্যাকটেরিয়া ফিল্টার, সেখান থেকে কিন্তু পাস করতে পারে। তো এইখানে এইটা একটা প্রশ্ন আসতে পারে যে মাইকোপ্লাজমাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার থেকে পাস করে যায়, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে সব থেকে ছোট হচ্ছে মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাইকোপ্লাজমার কথা ওখানে থাক, মোনেরার মধ্যে। আমরা এখানে চলে আসি ব্যাকটেরিয়ার মধ্যে। আর কে কি দেখেছে ব্যাকটেরিয়া সম্পর্কে, বেইজার্নিক। বেইজার্নিক কি করলেন, একটা এক্সপেরিমেন্ট করলেন। তিনি করলেন হচ্ছে একটা টোব্যাকো প্ল্যান্ট যার ওই টোব্যাকো মোজাইক ডিজিজটা হয়েছে। এবার তোমরাই বলো, এবার তোমরা ভাবো নিজেকে বেইজার্নিক। তো ওখানে কি করলেন তিনি, মানে তোমরা কি করলে, ধরো একটা ডিজিজ টোব্যাকো প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে একটা পাতা নিলে যেখানে ওই ডিজিজটা রয়েছে সেটাকে গুঁড়ো করে একটা ফ্লুইড বানালে। সেই ফ্লুইডটা তুমি যদি একটা সুস্থ প্ল্যান্টে দিয়ে দাও, টোব্যাকো প্ল্যান্টে, তাহলে কি হবে, একদম ঠিক, সুস্থ প্ল্যান্টটাও অসুস্থ হয়ে যাবে। তার মানে সেই সময় কিন্তু কেউ জানতো না যে ওটা ভাইরাসের জন্য হচ্ছে। এই বেইজার্নিক যিনি ছিলেন তিনি দেখলেন যে এই ফ্লুইডটা আমি দিচ্ছি, সেই ফ্লুইডটা কি করছে, কোয়ান্টাজিয়াস, মানে ওখান থেকে ওটা ছড়াচ্ছে রোগটা, অন্য আরেকটা সুস্থ প্ল্যান্টের টাচে যখন যাচ্ছে তখন ফ্লুইডটা রোগটাকে ছড়াচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য তিনি বললেন কোয়ান্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম, অর্থাৎ ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড, কারণ ওই ফ্লুইডটা যেহেতু ইনফেক্টটা ছড়াচ্ছে সুস্থ প্ল্যান্টের মধ্যে, স্বাভাবিক তো। হ্যাঁ, সেই জন্যই তিনি এই কথাটা বললেন। দেখো এমডব্লিউ বেইজার্নিক, কোথায় গেল, এমডব্লিউ বেইজার্নিক demonstrated the extract of the infected plant, এই যে এক্সট্রাক্ট করলেন, হ্যাঁ, ওই যে ফ্লুইডটা আর কি সেটা এক্সট্রাক্ট করলো। তারপর কি করছে, এক্সট্রাক্ট প্ল্যান্ট অফ দ্য টোব্যাকো কুড কজ ইনফেকশন হেলদি প্ল্যান্ট, ওইটা যখন ওই প্ল্যান্টের থেকে ওই যেটা আমি বললাম
যে একটা মানে রোগ আছে প্ল্যান্টটার মধ্যে, টোব্যাকো মোজাইক ডিজিজ আছে, ওই প্ল্যান্টের থেকে পাতা নিল, ফ্লুইডটা নিয়ে কি করলো, একটা সুস্থ প্ল্যান্টে দিয়ে দিল, তো অবভিয়াসলি কি দেখবে, হেলদি প্ল্যান্টকে তখন ইনফেক্ট করে দিল, কজ ইনফেকশন ইন দ্য হেলদি প্ল্যান্ট অ্যান্ড নেমড দ্য নিউ প্যাথোজেন ভাইরাস অ্যান্ড কল দ্য ফ্লুইড, যেই ফ্লুইডটা নিয়েছিল কি বললো, যেটা আমি আগেও বললাম, কোয়ান্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম, অর্থাৎ ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। অনেক এমসিকিউ কিন্তু চলে এসছে এর মধ্যে। হ্যাঁ, তারপরে স্ট্যানলির কথা এখানে বলেছে, শোড দ্যাট ভাইরাস কুড হ্যাভ ক্রিস্টালাইন অ্যান্ড, এখানে কি বলছে, ক্রিস্টালাইজড অ্যান্ড ক্রিস্টাল কনসিস্ট অফ লার্জলি প্রোটিন। তো যে স্ট্যানলি তিনি কি দেখলেন, যে ভাইরাস যেটা মেনলি কি হচ্ছে, প্রোটিনের ক্রিস্টাল। এবার কেন প্রোটিনের ক্রিস্টাল, কারণ যখন আমরা ভাইরাসের স্ট্রাকচারটা দেখবো তখন দেখবো হয় ভাইরাসের কাছে শুধু ডিএনএ থাকে অথবা শুধু আরএনএ থাকে। এবার এই ডিএনএ বা আরএনএর বাইরের যে লেয়ারটা সেটা প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এবার স্ট্যানলি যিনি আছেন তিনি বাইরে থেকে দেখলেন, তো কি দেখলেন, যেটা প্রোটিনের একটা ক্রিস্টাল। এখানে এটা বলেছে, দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল। হ্যাঁ, এখানে কি বলছে, যেটা হোস্ট সেল আর কি, যার মধ্যে অ্যাটাকটা করবে, যখন সেই হোস্টেলের মধ্যে নেই, যখন বাইরে আছে, সেক্ষেত্রে আমি কি বললাম, এরা নির্জীবের মতো ব্যবহার করবে। তো ওরা ইনার্ট, একদম ইনার্ট, নির্জীবের মতো। সেই জন্য এটাও একটা খুব ইম্পর্টেন্ট লাইন, ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট, মানে এরা অবশ্যই প্যারাসাইট, মানে এরা প্যারাসাইট ছাড়া এরা থাকে না। হয়ে গেল। এরপর আমরা চলে আসছি আরো কিছু এক্সট্রা তথ্য নিয়ে ভাইরাস সম্পর্কে, যেমন ইন অ্যাডিশন টু প্রোটিন। এবার প্রোটিন ছাড়া কি থাকে, কিছুক্ষণ আগেই আমি বললাম, বলো, একদম ঠিক, ডিএনএ বা আরএনএ। ডিএনএ বা আরএনএ, ডিএনএ এবং আরএনএ কিন্তু বলিনি, বারবার শোনো, ডিএনএ বা আরএনএ, হয় শুধু ডিএনএ থাকবে নইলে শুধু আরএনএ থাকবে। হ্যাঁ, তো এইখানে ওটাই বলেছে, ইন অ্যাডিশন টু প্রোটিন ভাইরাসেস অলসো কন্টেন জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ আরএনএ তো আমরা জানি জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট কুড বি আইদার ডিএনএ আইদার আরএনএ অথবা ডিএনএ। তো এমন কোনো ভাইরাস নেই যার মধ্যে কিন্তু ডিএনএ বা আরএনএ দুটো একসাথে আছে। নো ভাইরাস কন্টেন্টস বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ, দুটো মানে আরএনএ ডিএনএ একসাথে রয়েছে এরকম কিন্তু ভাইরাস নেই। এ ভাইরাস ইজ নিউক্লিওপ্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। তার মানে এখানে কি বলছে, এদের যে ডিএনএ অথবা আরএনএ যেটা রয়েছে, এই ডিএনএ আরএনএটাই কিন্তু এদের অ্যাকচুয়ালি ইনফেকশিয়াস, যেটা আমাদের ইনফেকশনটা ঘটায়। হ্যাঁ, ইন জেনারেল ভাইরাসেস দ্যাট ইনফেক্ট প্ল্যান্ট, এবার সাধারণত দেখা গেছে, এক্সেপশন রয়েছে, ইন জেনারেল বলেছে, ইন জেনারেল ইনফেক্ট প্ল্যান্ট, যেসব ভাইরাস প্ল্যান্টকে ইনফেক্ট করে তারা কি হয়, তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হয়। তাহলে এটা একটা এমসিকিউ হয়ে গেল, ট্রু ফলসে আসতেই পারে, দিয়ে দিল যে ইন জেনারেল যেসব ভাইরাস প্ল্যান্টকে আক্রমণ করে তারা কি হয়, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে এটা ট্রু হবে না, একদম ঠিক, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, তাহলে এটা ফলস হবে, কারণ ইন জেনারেল যারা প্ল্যান্টকে আক্রমণ করছে সেই সব ভাইরাসের কি থাকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, একদম ঠিক। তারপরে কি বলেছে, যে আর ভাইরাসেস দ্যাট ইনফেক্ট অ্যানিমাল, যারা অ্যানিমালকে আক্রমণ করছে তাদের সবকটাই বেশিরভাগ পসিবিলিটি রয়েছে। কি কি পসিবিলিটি রয়েছে দেখো, আইদার সিঙ্গেল আর ডবল স্ট্যান্ডার্ড, এগুলোতে হাইলাইট করো, সিঙ্গেল আর ডবল স্ট্যান্ডার্ড আরএনএ অথবা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তার মানে সবই পসিবিলিটি হয়ে গেল, সিঙ্গেল আরএনএও হচ্ছে, সিঙ্গেল ডবল আরএনএও হচ্ছে, আবার ডবল ডিএনএও হচ্ছে, তো অ্যানিমালদের যারা অ্যাটাক করছে। আর ব্যাকটেরিয়াল ভাইরাসেস আর ব্যাকটেরিওফেজ, মানে যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যেটা আমি বললাম ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে, যেমন এই যে এইটার কথা বললাম, এই যে এখানেই দেখিয়েছি না, ব্যাকটেরিয়া লিখে রেখেছি, কেন, কারণ এই যে ভাইরাসটা রয়েছে এ কি করবে, ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। তো এখানে বলেছে আর ইউজুয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, তো জেনারেলি এটা কি হয়, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস হয়। দ্য প্রোটিন কোড, যেটা বললাম যে বাইরে কি থাকে ভাইরাসের বড়, হ্যাঁ একটা প্রোটিন কোড থাকে বললাম না, আর ভেতরে হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, দুটো কিন্তু থাকবে না। এখানে ওটাই বলেছে, দ্য প্রোটিন কোড কল্ড ক্যাপসিড মেড অফ স্মল সাব ইউনিট কল্ড ক্যাপসোমিয়ার। তো এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে এই পুরোটা কি ক্যাপসিড, তো এগুলোর যে এক একটা সাব ইউনিট রয়েছে এগুলোকে কি বলছি, ক্যাপসোমিয়ার। তাহলে প্রোটিন কোডটা কি হয়ে গেল, ক্যাপসিড, আর এই এক একটা সাব ইউনিট যে রয়েছে
সাবইউনিট, স্মল সাবইউনিট, তাদেরকে কি বলছি, ক্যাপসোমিয়ার। প্রোটেক্টস দ্য নিউক্লিক অ্যাসিড, মানে ভেতরে যে এই ডিএনএ আরএনএটা রয়েছে, এর ক্ষেত্রে যেমন এটা আরএনএ রয়েছে ভেতরে, তো এটা কি এই পুরোটা ঢেকে রেখেছে এরকম ভাবে, তার মানে এটাকে প্রোটেক্ট করছে, এই আরএনএ যে রয়েছে এর ক্ষেত্রে এই ক্যাপসিডটা এটাকে প্রোটেক্ট করছে, ওটাই এখানে বলেছে। তারপরে protects the nucleic acid. These capsomeres are arranged in helical or polyhedral geometric form. তো এই ক্যাপসোমিয়ারটা কিভাবে অ্যারেঞ্জ থাকে, হেলিক্যাল বা পলিহেড্রাল, এখানে দেখতে পাচ্ছ যে এরকম ভাবে অ্যারেঞ্জে রয়েছে, ওটার কথা বলেছে। তারপরে ভাইরাসেস কজেস ডিজিজ, কি কি কজ করছে বলো, এখানে লেখাই রয়েছে, এখনই মুখস্থ করে নাও, মাম্পস, স্মল পক্স, হার্পস, ইনফ্লুয়েঞ্জা। একবার বলো আমার সাথে, মাম্পস, স্মল পক্স, হার্পিস আর ইনফ্লুয়েঞ্জা। এখনই মুখস্থ করে নাও, আরেকবার বলো নিজেরা। এরপর হচ্ছে এইডস, বিখ্যাত রোগ। এইডস ইন হিউম্যান ইজ অলসো কজড বাই ভাইরাস, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে আর কি কি হলো আরেকবার বলো, মাম্পস, স্মল পক্স, হার্পিস আর ইনফ্লুয়েঞ্জা, আর কি এইডসও। হ্যাঁ, এইডস এর ফুল ফর্ম কে কে জানো বলো, একদম ঠিক, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এরপর এইডস ইন হিউম্যান ইজ অলসো কজড বাই ভাইরাস। ইন প্ল্যান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফর্মেশন, প্ল্যান্টসে কি হচ্ছে, হয় মোজাইক ফর্মেশন হবে, লিফ রোলিং হবে, কার্লিং হবে, ইয়েলো অফ দ্য ভেন ক্লিয়ারিং হবে, আর কি হচ্ছে, এই যে এখানে প্রত্যেকটা যেগুলো বলছি দেখো, এই যে এটা দেখছো, এটা কি, এটা হচ্ছে এই যে, একবার পরিষ্কার করে দিই একটু, হ্যাঁ এটা কি হয়েছে, এটা হচ্ছে মোজাইক ফর্মেশন। লিফ রোলিং কোনটা দেখো, এখানে দেখো পাতাগুলো দেখছো, বুঝতে পারছো যে রোল হয়ে গেছে, কুকড়ে গেছে পাতাগুলো, সেটার কথা এখানে বলেছে। তারপরে কি বলেছে, এই যে রোলিং অ্যান্ড কার্লিং, কুকড়ে গেছে, রোল হয়ে গেছে, ওটা দেখালাম। ইয়েলোয়িং অ্যান্ড ভেন ক্লিয়ারিং, সেটার কথা বলছে। এই যে এই জায়গাটা দেখো ভেনটা কিরকম হয়ে গেছে, বুঝতে পারছো, প্রত্যেকটা ভেন অনুযায়ী এরকম ইয়েলোইস টাইপের হয়ে গেছে, বা এখানে দেখো ইয়েলো ইয়েলো হয়ে গেছে, এইসব কিন্তু হচ্ছে। এরপর এসব হলো আর কি, হচ্ছে ডোয়ার্ফিং, স্টান্টিং গ্রোথ, মানে গাছটা বেটে হবে, লম্বা হতে পারবে না, ওই সব কথা। এরপর চলে আসছি আমরা ভাইরয়েডে। ভাইরয়েড প্রথম 1971-এ ডায়নার যে রয়েছে ডিসকভার করেছিল। এটা হচ্ছে নিউ ইনফেকশিয়াস এজেন্ট দ্যাট ওয়াজ স্মলার দেন ভাইরাস, ইম্পর্টেন্ট, স্মলার দেন ভাইরাস, তার মানে ভাইরাসের থেকেও কে ছোট হলো, ভাইরয়েড। কি ডিজিজ করছে, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। কিরকম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, আলু, এই যে পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ, এটাকে কে আক্রমণ করেছে, ভাইরয়েড। এবার দেখো এই ছবিগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো জাস্ট বোঝার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বুঝতে হেল্প হলে কি হবে, মনে বেশি থাকবে, মনে বেশি থাকলে পরীক্ষায় গিয়ে ভালো নাম্বার পাবে। তো এটা হয়ে গেল ওখানে পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। ইট ওয়াজ ফাউন্ড টু বি এ ফ্রি আরএনএ, এটার ক্ষেত্রে কি হচ্ছে, ভাইরাসের ক্ষেত্রে কি হলো, ভাইরাসের ক্ষেত্রে মনে করো স্ট্রাকচারটা কি হয়, শুধু আরএনএ থাকবে অথবা শুধু ডিএনএ থাকবে, আর ডিএনএ এর উপরে কে থাকবে বলো, মানে কিসের স্ট্রাকচার থাকবে, একদম ঠিক, প্রোটিন, সেটাকে আমরা কি বলবো, ক্যাপসিড, আর ওগুলোর ইউনিটটাকে কি বলবো, একদম ঠিক বলেছো, ক্যাপসোমিয়ার। এই তো মুখস্থ হয়ে যাচ্ছে তোমাদের। তো এরপর দেখো, ওটা তো হয়ে গেল ভাইরাসের কথা। ভাইরয়েডের কি থাকবে, ভাইরয়েডের থাকবে শুধু ফ্রি একটা আরএনএ, তাও আরএনএটা কি থাকবে, লো মলিকুলার। কোথায় লেখা আছে, এই যে লো মলিকুলার ওয়েটের আরএনএ। তো এখানে বলেছে ফ্রি আরএনএ থাকবে, আর এই হচ্ছে লো মলিকুলার আরএনএ যেটা ফ্রি থাকবে। ইট ল্যাক দ্য প্রোটিন, এদের কিন্তু প্রোটিন কোডটা নেই, যেটা ভাইরাসের ক্ষেত্রে ছিল। ল্যাক দ্য প্রোটিন কোড অ্যান্ড দ্যাট ইজ ফাউন্ড ইন ভাইরাসেস, হেন্স দ্য নেম ভাইরয়েড। সেই জন্য এদের নাম কি দিল, যেহেতু প্রোটিন কোডটা নেই সেই জন্য আলাদা নাম দিল ভাইরয়েড। আর দ্য আরএনএ অফ ভাইরয়েড ওয়াজ লো মলিকুলার ওয়েট, তো এদের লো মলিকুলার ওয়েট থাকবে। আরএনএ যেটা রয়েছে সেটার মলিকুলার ওয়েটটা জেনারেলি লো হয়। এরপর আমরা চলে আসছি কি প্রিয়নে। এবার ভাইরাসের ক্ষেত্রে কি দেখলাম, ডিএনএ অথবা আরএনএ থাকছে, তাকে ঘিরে প্রোটিন কোড থাকছে। আর ভাইরয়েড যেটা, ভাইরয়েডের ক্ষেত্রে কি দেখলাম, শুধুমাত্র থাকছে হচ্ছে একটা লো মলিকুলার আরএনএ। এবার প্রিয়নের ক্ষেত্রে কি দেখবো, শুধুমাত্র থাকবে হচ্ছে একটা
মিসফোল্ডেড প্রোটিন। তার মানে এটা আরো ছোট হওয়া উচিত। আমাদের জেনারেলি ব্রেন কি বলছে, ভাইরাসের থেকে ভাইরয়েড ছোট, ভাইরয়েডের থেকে প্রোটিন ছোট হওয়া উচিত। কিন্তু 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 এখানে কিন্তু অনেকে এমসিকিউ ভুল করে। এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ অফ ভাইরাস। তো এটা কিন্তু কনফিউজ করবে না। যদি কোনো কারণে প্রশ্ন এরকম আসে ট্রু ফলসে বা কিছু, হাউ মেনি অফ দিস সেন্টেন্স আর ট্রু বা ফলস, সেখানে যদি লেখা থাকে যে প্রিয়ন্স আর স্মলার দেন ভাইরাস বা প্রিয়ন্স আর লার্জার দেন ভাইরাস, হ্যাঁ না তা না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ টু ভাইরাস, এটা কিন্তু বলা আছে। হ্যাঁ, এবার দেখা যাক, প্রথম থেকে শুরু করছি। ইন মডার্ন মেডিসিন সার্টেন ইনফেকশিয়াস নিউরোলজিক্যাল ডিজিজ, এরা যখন এফেক্ট করে এদের কিন্তু নিউরোলজিক্যাল অর্থাৎ আমাদের নার্ভাস যে সিস্টেম রয়েছে সেটার মধ্যে গিয়ে অ্যাটাক করছে। ওয়ার ফাউন্ড টু বি ট্রান্সমিটেড বাই এজেন্ট কনসিস্টিং অফ অ্যাবনর্মালি, যেটা আমি বললাম অ্যাবনর্মাল ফোল্ডেড প্রোটিন। তাহলে আরেকবার রিভিশন হয়ে যাক। প্রথমে কি হলো, ভাইরাস। ভাইরাসের স্ট্রাকচার কি আমি আর বলবো না, এবার তোমরা বলো। হ্যাঁ, শুধু ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে আর তাকে ঘিরে থাকবে প্রোটিনের লেয়ার, একদম ঠিক। আর সেই প্রোটিনটার নাম কি, ক্যাপসোমিয়ার, মানে ইউনিটগুলো, আর ওটাকে একসাথে কি বলছি, ক্যাপসিড, একদম ঠিক। ভাইরাস হয়ে গেল। এবার ভাইরয়েডের স্ট্রাকচার বলো। শুধুমাত্র আরএনএ থাকছে, তাও আবার কি রকম, একদম ঠিক, লো মলিকুলার আরএনএ। প্রিয়নের ক্ষেত্রে কি হলো, মিসফোল্ডেড, এই যে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। কিন্তু এরা কি ভাইরাসের থেকে ছোট হয় না, এরা প্রায় দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ অফ ভাইরাস, ভাইরাসের সমান হচ্ছে। This agent were called prion, এদেরকে কি বলা হলো তাহলে, প্রিয়ন। The most notable disease, এবার কি কি ডিজিজ করছে, এক করছে হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, শর্টে বিএসসি, যেটা মেনলি কি হচ্ছে, যেটাকে কমনলি আমরা জানি ম্যাড কাউ ডিজিজ হিসেবে, আর ইন ক্যাটেল। আর যেটা মানুষের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে সিআর জ্যাকব ডিজিজ, যেটা মানুষে হচ্ছে। বোঝা গেল। এরপর লাইকেন, যেটা আমরা কোথায় পড়েছিলাম মনে পড়ছে, ফাঙ্গিতে পড়েছিলাম। হ্যাঁ, তো এইখানে কি হচ্ছে, ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েট করে হচ্ছে অ্যালগি। তো অ্যালগি জেনারেলি আমরা কোথায় দেখবো, অ্যালগি হয় দেখবো ইউনিসেলুলার। অ্যালগি কি হচ্ছে, ইউনিসেলুলার। ইউক্যারিওট যদি হয় সেক্ষেত্রে আমরা প্রোক্যারিওট যদি হয়, ব্লু গ্রিন অ্যালগি পড়েছিলাম কোথায়, কারান্ডারে, মনের মধ্যে। আর যদি ধরো দেখি এটা ইউনিসেলুলার ইউক্যারিওট হচ্ছে, তাহলে সেটা কি আমরা অ্যালগি আবার কি দেখবো, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি, তারপরে হচ্ছে রেড অ্যালগি, এগুলো দেখবো আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে। তো অ্যালগির সাথে যখন ফাঙ্গি অ্যাসোসিয়েট করছে, হ্যাঁ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করছে, অর্থাৎ দুজনেরই লাভ হচ্ছে, অ্যালগিরও লাভ হচ্ছে, ফাঙ্গিরও লাভ হচ্ছে। হ্যাঁ, তো অ্যালগির সাথে যখন ফাঙ্গির অ্যাসোসিয়েশন হচ্ছে তখন সেটাকে আমরা কি বলি, লাইকেন। হ্যাঁ, লাইকেন আর দ্য সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, কি ধরনের অ্যাসোসিয়েশন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি, দুজনেরই লাভ হচ্ছে, দুজনই প্লাস প্লাস। হ্যাঁ, এই যে মিউচুয়ালি ইউজফুল অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। তো অ্যালগি কম্পোনেন্ট যেটা নোন অ্যাজ ফাইকোবায়ন্ট, তো অ্যালগির যে অ্যালগি যেটা থাকছে সেটাকে কি বলবো, ফাইকোবায়ন্ট। আর ফাঙ্গি যেটা থাকছে সেটাকে কি বলবো, মাইকোবায়ন্ট, একদম ঠিক, মাইকোবায়ন্ট। হুইচ আর অটোট্রপিক অ্যান্ড হেটেরোট্রপিক। তো অটোট্রপিক কে হবে, অবভিয়াসলি অ্যালগিটা হচ্ছে অটোট্রপ, আর হেটেরোট্রপকে আমরা জানি ফাঙ্গিটা হচ্ছে হেটেরোট্রপ। মনে পড়ছে তো সেই চারটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একদম শুরুতেই যে করিয়েছিলাম তোমাদের, হেটেরোট্রপ রেসপেক্টিভলি, যেটা বলেছে অ্যালগি প্রিপেয়ার। অ্যালগি কি করছে দেখো, অ্যালগি যদি অটোট্রপ হয় তাহলে অ্যালগি কি করবে, অ্যালগি হচ্ছে খাবার তৈরি করবে ফটোসিনথেসিস করে, অটোট্রপ যেহেতু। তো অ্যালগি প্রিপেয়ার দ্য ফুড ফর ফাঙ্গি, আর ফাঙ্গি কি করবে, ফাঙ্গি হচ্ছে এক হচ্ছে প্রোভাইড শেল্টার, জায়গা দেবে, আর হচ্ছে অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য হচ্ছে ফর দ্য পার্টনার। তার মানে যেই সব মিনারেল বা নিউট্রিয়েন্ট দরকার খাবার তৈরির জন্য, ফটোসিনথেসিসের জন্য, সেইগুলো কি করছে এই ফাঙ্গি মাটির থেকে বা ওয়াটারের থেকে নিয়ে, বা মাটি বা যেখানে আছে আর কি, এগুলো মেনলি কোথায় থাকে, লাইকেন আমরা দেখবো হচ্ছে গাছের গুড়ি যে রয়েছে সেখানে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তো ওইখানে কি হচ্ছে, আশেপাশে যে পরিবেশ রয়েছে সেখান থেকে এই ওয়াটার, নিউট্রিয়েন্ট, মিনারেল এইগুলো নিয়ে কাকে দিচ্ছে, ফাঙ্গিকে দিচ্ছে, আর ফাঙ্গি ফটোসিনথেসিস করে একে খাবার দিচ্ছে। So close is their association that if one saw lichen in nature, one would never imagine that they had two different organization. তোমাদের আশা করি ছবিটা মনে আছে, আমি যখন
ফাঙ্গি পড়িয়েছিলাম সেই সময় যখন এই লাইকেনের কথা এসছিল আমি কিন্তু তোমাদেরকে ছবিটা দেখিয়েছিলাম। যদি মনে না থাকে সেই লেকচারটা গিয়ে আরেকবার দেখে নাও, ওখানে কিন্তু সুন্দরভাবে আমি প্রত্যেকটা ছবি দেখিয়েছি। তো ওখানে যদি ওই ছবিটা দেখো তুমি দেখে বুঝতেই পারবে না যে এটা দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট, মানে এটা ফাঙ্গি বা এটা অ্যালগি আলাদা করে বুঝতেই পারবে না, দেখে মনে হবে একটাই পুরো একটা মানে একটাই অর্গানিজম রয়েছে। তো ওই কথা এখানে বলেছে। লাইকেন্স আর ভেরি গুড, হ্যাঁ এইটাও খুব ইম্পর্টেন্ট। পলিউশন কিন্তু ইন্ডিকেটর খুব ভালো, কেন? কারণ যেখানে একটু পলিউটেড এরিয়া সেখানে কিন্তু এরা গ্রো করতে পারে না। আর কোন পলিউশনটাকে মেনলি এরা ডিটেক্ট করে কেউ জানো? হ্যাঁ, মেনলি সালফার রিলেটেড পলিউশন, মানে SO2 বা এই ধরনের যদি গ্যাস থাকে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু এরা ওখানে একদম গ্রো করতেই পারবে না। তো এই হয়ে গেছে আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো মতো পড়ো, বুঝতে না পারলে কোথাও গিয়ে আবার মানে বুঝতে না পারলে আবার আগে যে ভিডিও লেকচারগুলো রয়েছে সেখানে গিয়ে দেখো। এরপর চলে আসবো আমরা প্ল্যান্ট কিংডম চ্যাপ্টারটাতে। থ্যাংক ইউ।